চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থীসহ ২৫ জনের মনোনয়ন বাতিল। প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। আনসার সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ। নির্বাচন ঘিরে বাড়ছে কূটনৈতিকদের তৎপরতা। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক। শীর্ষ দলগুলোর সঙ্গে প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। মিয়ানমারের তোতারদিয়া দখলে মরিয়া আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী। বাংলাদেশে ইয়াবা পাচার ও চোরাচালান নিয়ন্ত্রণ নিতেই বাড়ছে সংঘাত। আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। কৌশলে নেওয়া হতো বিকাশ নম্বর, হ্যাক করে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। র্যাবের জালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩ বন্ধু, শতাধিক এনআইডি ও ৫০টিরও বেশি মোবাইল ফোন উদ্ধার। এবং ব্যাংকে বাড়ছে অলস টাকার চাপ। বিনিয়োগের জায়গা না থাকায় বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ। ব্যাংক খাতের ভবিষ্যতের জন্য শঙ্কার, বলছেন বিশ্লেষকরা। ভোরের সভার সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হক সহ আরও ২৫ জনের মনোনয়ন বাতিল করেছে ইসি। তৃতীয় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ জন। এদিকে নির্বাচনের দিন পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার ভিটিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে জামায়াতের প্রার্থী ৯ জন। এখন পর্যন্ত আপিলে ৩ জন প্রার্থিতা ফিরে পেলেও তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্বের জালে আটকে গেলেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। এদিকে যাচাই বাছাইয়ে বাদ পড়া জাতীয় পার্টির ৩৫ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২১ জন প্রার্থিতা ফিরে পেলেও এ পর্যন্ত বাদ পড়েছেন ৪ জন। দল দুটির নেতাদের অভিযোগ, সবার জন্য সমান আচরণ করছে না ইসি। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে। নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী ১% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় বাদ পড়ছেন অনেকে। বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিকই গেছে। নির্বাচন কমিশন আমাকে মঞ্জুর করেছে। আমরা আশা রাখি আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন কাজ করবে। আপিলটা তারা অ্যালাউ করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। এছাড়া নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিটিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে নবাগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিগত ৩ নির্বাচন ছিল বল প্রয়োগের। 18 নির্বাচনে আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে বিগত ৩ নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত প্রতিবেদনে জমা দিয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান। ২০,০০০ ইভিএম ২ লাখ টাকায় কেনা হয় বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের তদন্তে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যারা তুলে আনেন ভোটের নানা অনিয়ম ও দুর্নীতি। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। জানান, বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 2018 সালে নির্বাচনের আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন, ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয়
নিশ্চিত করে রাখা হয় আগেই। আগের 3 নির্বাচনকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে নির্বাচন তদন্ত কমিশনের প্রধান বলেন 3টি নির্বাচন কারসাজির সঙ্গে জড়িত ছিলেন জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার একাংশ। বেছে বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয় এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে এর পুরোটাই ছিল under the guidance of the bureaucracy, under the civil government. ইভিএম নিয়ে প্রশ্ন তোলে কমিশন, জানায় বাড়তি খরচ দেখিয়ে ইভিএম কেনার মাধ্যমে হয়েছে ব্যাপক দুর্নীতি। ইভিএমগুলো বেশিরভাগই অকার্যকর। মূল উদ্দেশ্যটা ছিল এই প্রকল্পটাকে চালু রাখা, যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। 3 নির্বাচনকে গণতন্ত্রের মৃত্যু বলেও উল্লেখ করে তদন্ত কমিশন। It was the death of democracy in Bangladesh. সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করারও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আলাদা কর্মসূচিতে দলের নেতারা জানান বেগম খালেদা জিয়ার প্রেরণায় বিএনপিকে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেশে রাজনৈতিক হত্যা অব্যাহত আছে। বিশেষ করে রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন রাজনীতিকরা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল। পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং আমরা তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন বেগম জিয়ার প্রেরণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন। বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে চলুক আমাদের মধ্যে উজ্জ্বল শিখা হয়ে, আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন, তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। এছাড়া রাজধানীর শেরে বাংলা নগরে এক আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য। জানান সরকার ও বিরোধী দল উভয়ের উপরই শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব বর্তাবে। যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে জামাত। এ বিষয়ে ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আগের মতো ভোট হলে মানা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জামায়াত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারোস আইজাপস। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠকে উঠে আসে জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু। এদিন সকালে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে জামায়াত আমির বলেন 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি দৃশ্যমান হবে। প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন তিনি। দাবি জানান নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন। এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ। রাতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামায়াত আমির বলেন সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে সফলতার মুখ দেখেছে 24-এর
অভ্যুত্থান। সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে বলেও মন্তব্য তার। বিগত দিনের মতো নির্বাচন মানা হবে না বলেও হুঁশিয়ার করেন জামায়াত আমির। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশন। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে। সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে। নির্বাচনে জয়ী হলে সকল ধরনের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবার প্রত্যয় জানান জামায়াত আমির। উইল ফাইট টুগেদার এগেইনস্ট করাপশন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে বাড়ছে কূটনৈতিকদের তৎপরতা। চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ও শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দল। এছাড়া প্রভাবশালী বিভিন্ন দেশের কূটনৈতিকরাও সাক্ষাৎ করছেন শীর্ষ দলগুলোর প্রধানদের সঙ্গে। ফারুক ভৈরবিনের রিপোর্ট। নির্বাচন ঘনিয়ে এলেই কূটনীতিকদের দৌড়ঝাঁপ, সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের জন্য অনেকটা রেওয়াজি পরিণত হয়েছে। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা। শনিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে সাক্ষাৎ করেন 3 দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। সেদিন বিকেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। একই দিন তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত উমর ফাহমি। এর আগের দিন শুক্রবার তারেক রহমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এদিন আলাদাভাবে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনারও। এর আগে বুধবার বিএনপি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তার আগের দিন গত মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন বেশ কয়েকজন কূটনীতিক। সোমবার তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এর আগে বুধবার জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক হচ্ছে কূটনীতিকদের। শনিবার রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতাদের। এছাড়া রোববার প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষকের নেতৃত্বে প্রতিনিধি দল। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে 33 আসনে 219 প্রার্থীর মধ্যে মাত্র 6 জন নারী প্রার্থী। বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলনের মতো বড় রাজনৈতিক দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। তবে জাতীয় পার্টি সহ ছোট ছোট কয়েকটি দল প্রার্থী দিয়েছে মাত্র 6টি আসনে। অধিকার কর্মীরা বলছেন, রাজনৈতিক দলগুলোর নারী ক্ষমতায়নের কথা বললেও দলের ভেতরেই এর চর্চা নেই, যা ফুটে উঠেছে দলীয় প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এমনকি 24-এর গণ অভ্যুত্থানেও নারীদের ভূমিকা ছিল স্পষ্ট। রাজনীতির নানা চড়াই উতরাইয়ে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সংসদ নির্বাচনে দলগুলোর পছন্দের তালিকায় নেই নারী নেতৃত্ব। রংপুর বিভাগের 33টি আসনে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলনের মতো বড় রাজনৈতিক দলগুলো কোনো প্রার্থী দেয়নি। তবে জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি করে আসনে এবং বাসদ মার্ক্সবাদী 2টি আসনে নারী প্রার্থী দিয়েছে। এই নির্বাচনটা একটু আলাদা আমাদের জন্য। আমরা ভেবেছিলাম অনেক দিনের যে বঞ্চনা, অনেক দিনের যে দুঃখ কষ্ট, অনেক দিনের যে আন্দোলন, এত আমাদের কথা, এই কথাগুলোর কিছুটা হলেও
বাস্তবায়ন হবে, কিন্তু আসলে কিছুই হয়নি। নারীরা পিছিয়েই থাকলো, নারীদেরকে পিছিয়ে রাখাই হলো। অধিকার কর্মীরা বলছেন দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বললেও চর্চা নেই, যা দৃশ্যমান হয়েছে প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। নারীদের সমর্থন নেব, আন্দোলনে নারীদেরকে আমি ব্যবহার করব, কিন্তু নারীদেরকে আমি প্রার্থী করব না, নারীদেরকে আমি সংসদে ঢুকতে দেব না, এই মনোবৃত্তি দিয়ে একটি উন্নত সমাজ ব্যবস্থা কোনোভাবেই চিন্তা করা যায় না আর কি। 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সহ দলীয় কমিটির অন্তত 33% পদ নারীদের জন্য সংরক্ষণে বাধ্যবাধকতা রয়েছে। তবে প্রায় সব রাজনৈতিক দলই এই বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। নাজুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে শিশু আহত হওয়ার পরদিনই মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশির। গুরুতর অবস্থায় হানিফ নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরপর এমন ঘটনায় সীমান্তে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার সকালে নাপ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন হানিফ। এ সময় নদীর তীরে পুঁতে রাখা একটি মাইনের উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ MSF হাসপাতালে ভর্তি করেন। এর আগে রোববার সকালে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে। প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইকং এলাকায় মানববন্ধন করেন তারা। সবাই আতঙ্কের মধ্যে আছি। আমাদের দেশে গুলি আসা পড়তেছে, এটা তো কোনো আমাদের সমস্যা না, এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। সীমান্ত এলাকা আসলে এখন অরক্ষিত। মায়ানমারের বাহিনী এখন আমাদের সীমান্তে এখন অবস্থান করতেছে, এখন আমরা আতঙ্কে আছি। অনেক সন্ত্রাসী বিদ্রোহী গ্রুপ এখানে ধরা খাইছে, কিন্তু এদের হাতে তো অস্ত্র ছিল, এই অস্ত্রটা কোটাই। এই অস্ত্র যদি ওখানে থেকে যায় তাহলে আমাদের সীমান্ত অরক্ষিত থাকবে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সীমান্তে নিরাপত্তার জোরদারের পাশাপাশি বিজিবির অভিযানে দুদিনে আটক করা হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 57 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের অভ্যন্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ তোতারদিয়া দ্বীপের দখল নিতে আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপগুলো সংঘাতে জড়িয়ে পড়ায় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে সীমান্তবর্তী হাজার হাজার বাংলাদেশি নাগরিক। বিশেষ করে বাংলাদেশে ইয়াবা পাচারের পাশাপাশি চোরাচালান নির্বিঘ্ন করতে এই তোতারদিয়া দ্বীপের দখল রাখার কোনো বিকল্প নেই। কথিত রোহিঙ্গা নেতা নবী হোসেন ও তার অনুসারীরা দ্বীপ দখলের লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার পরেই মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে এসে পড়ার সংখ্যা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন। টেকনাফের লম্বারবিল সীমান্ত এলাকায় মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন অনেক মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নাপ নদী ও সীমান্তবর্তী এলাকায় যেতে হয় তাদের। আর এই মাছ শিকার করতে গিয়েই মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘাতের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছেন স্থানীয় জেলেরা। আরো 250 মানুষ এখানে আছে, ওদের কাছে অস্ত্র সব হাতিয়ার সব ওইখানে জঙ্গলে জঙ্গলে সব রেখে আছে ওরা। মিয়ানমারের তুতারদিয়া দ্বীপ দখলকে কেন্দ্র করে বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি এখন সশস্ত্র সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, তুতারদিয়া দ্বীপের নিয়ন্ত্রণ থাকলে সীমান্তের ইয়াবা ব্যবসা ও চোরাচালান কার্যক্রম সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই কারণেই দ্বীপটিকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। যারা বিজিবি আছে বা অন্যান্য বাহিনী আছে, তাদের সকল বাহিনী দিয়ে যদি বর্তমান পরিস্থিতিতে যদি আমরা একটা শক্ত যে আইন শৃঙ্খলা বলয় সৃষ্টি করি, তাদেরকে অনেকাংশে রোধ করা যাবে। দ্বীপ দখলের এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি এসে পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। যে কোনো সময় প্রাণহানির আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ব্যবসার কারণে উদাহরণে এখানে ব্যবসায়ী লালন করতেছে। অন্য মানুষ দেখেন আর এর দেশের মানুষ দেখে হিসাবে এটা গুড়ুম করি না পারে। যে ওখানে গুলি করতেছে, এখানে গুলি আসতেছে, মানুষ মারা যাচ্ছে,
এইরকমই আর কি। এদিকে মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত রোববার টেকনাফের হোয়াইকং ইউনিয়নের লম্বারবিল সীমান্ত এলাকা থেকে 57 জন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে রয়েছে নবী হোসেন গ্রুপের 29 জন, আরসার 4 জন এবং RIM এর 21 জন সদস্য। সীমান্তের ওপারে সংঘাত থামার অপেক্ষায় এপারের হাজারো পরিবার। তারা চান নিরাপদ জীবন আর স্বাভাবিক জীবিকার নিশ্চয়তা। টেকনাফের নাপ নদীর জলসীমা থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে বলে অভিযোগ করেছে গাম্বিয়া। নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার নতুন শুনানিতে রোহিঙ্গাদের প্রতি সুবিচারের দাবি জানান দেশটির অ্যাটর্নি জেনারেল। তবে সব অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। নতুন করে শুনানি শুরু হওয়ার আশার আলো দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ন্যায় বিচারের দাবিতে আদালতের বাইরে জড়ো হন অনেকে। স্থানীয় সময় সোমবার নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হয়। শুনানিতে গাম্বিয়ার প্রতিনিধি দাউদা জালো বলেন, রাখাইনে রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা ও ধ্বংসযজ্ঞের তীব্রতা কল্পনার চেয়েও বেশি ছিল বলেও জানান গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল। গাম্বিয়ার এই পদক্ষেপের পেছনে 57টি মুসলিম দেশের জোট ইসলামিক সহযোগিতা সংস্থার সমর্থন রয়েছে। গাম্বিয়া বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার না হলে ইতিহাসের জন্যও তা একটি কালো অধ্যায় হয়ে থাকবে। গাম্বিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক আদালতের উপর সকলের মনোযোগ সৃষ্টি করেছে। রোহিঙ্গারা সাধারণ মানুষ, তারা শুধু শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন চেয়েছিল, কিন্তু মিয়ানমার তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। নতুন করে শুনানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। অনেকেই সুবিচারের দাবিতে আদালতের বাইরে জড়ো হন। আমরা আদালতের কাছে গণহত্যাকারী স্বৈরশাসকদের শাস্তি দাবি করছি। এবার আমরা জোরালো কণ্ঠ আর সাহসী হৃদয় নিয়ে ফিরেছি। লক্ষ লক্ষ রোহিঙ্গার দাবি নিয়ে আমরা কয়েকজন এখানে উপস্থিত হয়েছি। 2017 সালে মিয়ানমারের রাখাইনে শুরু হয় সেনা অভিযান। জান্তা বাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া হত্যাকাণ্ড, ধর্ষণ এবং সহিংসতার শিকার হন অসংখ্য রোহিঙ্গা মুসলিম। পরে জাতিসংঘের এক তদন্তে রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পায় জাতিসংঘ। যদিও অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। তাদের দাবি, সেনা অভিযান সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ ছিল। 2019 সালের প্রাথমিক শুনানিতে মিয়ানমারের তখনকার নেত্রী অং সাং সুচি অভিযোগকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শিল্পে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাংকে বাড়ছে অলস টাকার চাপ। বিনিয়োগের জায়গা না থাকায় এমন দীর্ঘমেয়াদী স্কিমে আমানত সংগ্রহ করছে। এমন পরিস্থিতি একদিকে ব্যাংকে মানুষের আস্থার আভাস দিলেও ভবিষ্যতের জন্য শঙ্কার বলে মনে করছে ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানের রিপোর্ট। 2025 সালে ব্যাংকের বাইরে মুদ্রার পরিমাণ ছিল 2,96,000 কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় 2,74,000 কোটি টাকায়। অর্থাৎ বালিশের নিচ থেকে মানুষ এখন টাকা বের করে রাখছেন ব্যাংকে। পুঁজিবাজারের অস্থিরতায় আর ট্রেজারি বন্ডে মুনাফার হার আগের তুলনায় কমেছে। ফলে মূল্যস্ফীতির চড়া দাম দিতে গিয়ে ব্যাংকের বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ। বাংলাদেশ ব্যাংকের মতে কিছু ব্যাংকে আমানতকারীদের আস্থা কমলেও ব্যাংক খাতের উপর আস্থা রাখছে মানুষ। বিগত কোয়ার্টারের সাথে পরবর্তী কোয়ার্টার কম্পেয়ার করে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ 10% গ্রোথ দেখা গিয়েছে। আপনি বলতে পারেন অনাস্থা সৃষ্টি হয়েছে কতিপয় ব্যাংকের উপর, কিন্তু টোটাল ব্যাংকিং সেক্টরের উপর মানুষের অনাস্থা এসেছে, এটা আমি স্বীকার করি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংকে উদ্বৃত্ত ছিল 2,15,000 কোটি টাকা। 25 সালের জুনে বেড়েছে 2,65,000 কোটি টাকায়। অক্টোবর থেকে 3 মাসে আমানত বেড়েছে 37,000 কোটি টাকা। কিন্তু এই টাকার পাহাড়ে খুশি হতে পারছে না ব্যাংকগুলো, কারণ শিল্প বা উৎপাদনশীলের মতো উপযুক্ত বিনিয়োগ খাতের অভাবে বিপুল পরিমাণে এই টাকার প্রবাহ ও গতিশীলতা নেই। ফলে অলস তারল্যের ফাঁদে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। যে লিকুইডিটি যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে তো ব্যাংক পড়ে থাকছে এবং সেটা কিন্তু দায়। তার কারণ তার উপরে আবার আমানতকারীদেরকে সুদ দিতে হচ্ছে। এই রকমের উচ্চ তারল্য সেটা কিন্তু ব্যাংকের জন্য একটা বিপদ তৈরি করবে। মুদ্রানীতি যেটা আসছে, তো সেটাকে নমনীয় হতে হবে এবং এটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা,
তাহলে তখন এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকট হয়ে আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী অর্থবছরের শুরু থেকেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 7% নিচে। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড়ের 2টি আসনে কে হবেন সংসদ সদস্য তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নিজেদের এলাকায় উন্নয়নের স্বার্থে প্রার্থীদের পক্ষে বিপক্ষে শহর থেকে শুরু করে গ্রামের হাট বাজার পর্যন্ত চায়ের আড্ডায় ভোটারদের মুখে মুখে ঘুরছে নানা হিসাব নিকাশ ও বিশ্লেষণ। মতভেদ থাকলেও একটি বিষয়ে সবাই একমত, ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তার কাছে মানুষের প্রত্যাশা নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। পঞ্চগড়ের মানুষের সেই প্রত্যাশা ও চায়ের আড্ডার আলোচনার কথা জানবো সোহাগ হায়দারের রিপোর্টে। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় 2 আসনের ময়দানদিঘি এলাকায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে মানুষের আশা প্রত্যাশা কি তা জানতে আমরা আজ এসেছি চায়ের আড্ডায়। জানবো এখানকার মানুষের আশা প্রত্যাশার কথা। এর আগে কোনো সরকারেই আমাদের এলাকার চিকিৎসা সেবা উন্নয়ন কেউ করেনি। বদা উপজেলায় যেন ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে তৈরি হয় এবং এখানে বিভিন্ন ডাক্তার যাতে পাওয়া যায়। আমি একজন পঞ্চগড় জেলার নবীন ভোটার হয়ে এতটুকুই বলতে চাই, যে কোনো দলেরই প্রতিনিধি আসুক না কেন, তারা যেন আমাদের এই জেলাটিকে, পঞ্চগড় জেলাকে মাদক মুক্ত করতে পারে। আমাদের এখানে সেরকম মানসম্মত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। পঞ্চগড় 2 আসনে যারা নির্বাচিত হয়ে আসবে, ওনারা যাতে আমাদের এই 2 আসনে যেন কর্মসংস্থানের ভালো ব্যবস্থা করে। দেশে আইসিটি বা তথ্য প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছেন বেগম খালেদা জিয়া। সেই সূত্র ধরে সামনে না এগুলে পূর্বসূরিদের প্রতি সুবিচার করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সোমবার সন্ধ্যায় গুলশানে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত নীতি সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাসী, সামনে নির্বাচন, এর মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে বলেও আশাদার। অনেক সরকার অনেক কিছু বলে প্রচার করে, কিন্তু এদেশে কিন্তু আইসিটির যে ভিত্তি, আইসিটির সে ভিত্তি কিন্তু বাংলাদেশে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিই কিন্তু স্থাপন করেছিলেন। আজকে আমরা যদি সেই সূত্র অনুসরণ করে সামনের দিকে যদি আমরা এগিয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের পূর্বসূরিদের প্রতি যথেষ্ট সুবিচার করব না। শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন শেষে লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড়ে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। জেলা প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকে রাত 8টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান, সার্জিস আলম ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার বিকেলে পঞ্চগড়ে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চলা আন্দোলনের শেষে লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। শাকসু নির্বাচন স্থগিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে ইসি। ঘোষণার পরপরই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, আগামী 20 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের কথা থাকলেও একটি পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, 20 জানুয়ারি শাকসু নির্বাচন না হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। দীর্ঘ 28 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছিল শাবিপ্রবিতে। এ উপলক্ষে গেল কিছুদিন ধরেই ছিল উৎসবমুখর প্রচার প্রচারণা। ক্যাম্পাসে ফেসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এ সময় চাকসু নেতারা জানান,
তদন্ত চলমান থাকার পরও ফ্যাসিবাদের দোসর শিক্ষক হাসান মাহমুদ রোমানকে চলমান ভর্তি পরীক্ষায় পরীক্ষকের দায়িত্ব দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করে অভিযুক্ত শিক্ষককে আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চাকসু নেত্রীদের বিরুদ্ধে সাইবার বুলিং, চরিত্র হনন ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নেতারা এই ঘটনার তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এবং দপ্তর তাদেরকে ক্রমাগত হত্যার হুমকি এবং নানাভাবে তাদেরকে হত্যা করতে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস দিয়ে জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিগত ডিভাইস ব্যবহার সহ নানা অনিয়মের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এতে মেধাবী ও প্রকৃত শিক্ষার্থীরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে পুনরায় পরীক্ষা নেওয়া সহ নিয়োগ পরীক্ষায় জালিয়াতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা গণতান্ত্রিক শাসনের চ্যালেঞ্জ শীর্ষক নীতি সংলাপ। সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এ আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা, বিশ্লেষক, আইনজীবী সহ সাবেক সেনা কর্মকর্তারা। আলোচনায় যোগ দিয়ে বক্তারা বলেন, ক্ষমতাধর দেশগুলো দুর্বল দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনকে কাজে লাগিয়ে সংকট তৈরি করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে তার নিরসনে ঐক্যবদ্ধ থাকারও বিকল্প নেই। রাজনীতি নিয়ন্ত্রণের বাহিনীগুলোকে ব্যবহার করা যাবে না উল্লেখ করে বক্তারা বলেন, দেশের সাংবিধানিক আইনগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে দেশের অর্ধেক সংকট নির্মূল সম্ভব। চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আকার 30,000 কোটি টাকা কমিয়ে 2,08,000 কোটি টাকা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। কারণ হিসেবে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি ও অর্থ ব্যয়ে অস্বচ্ছতাকে সামনে এনেছে পরিকল্পনা উপদেষ্টা। বরাদ্দ বাড়িয়ে ব্যয়ের নামে অপচয় ঠেকাতে চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয় 2,38,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 40,000 কোটি টাকা কম। তবে সেটিও বাস্তবায়নে নানা অনিশ্চয়তায় শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। প্রথমার্ধে এসে সংশোধিত এডিপিতে কমাতে হলো 30,000 কোটি টাকা। উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো। সোমবার এনইসি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কারণ হিসেবে দাতা গোষ্ঠীর সহায়তা কমিয়ে দেয়া ও প্রকল্পের মেয়াদ শেষের কথা তুলে ধরেন উপদেষ্টা। এছাড়া মেট্রো রেলের MRT লাইন 1 ও পায়রা সমুদ্র বন্দরের ব্যয় কমানোর কথা জানান উপদেষ্টা। স্বাস্থ্যের ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে সব দাতা গোষ্ঠী সাহায্যের পরিমাণ কমে গেছে এবং লক্ষ্য করা হয়নি যে সাহায্যের পরিমাণ কমে গেলে প্রকল্পগুলো তো বন্ধ হয়ে যেতে পারে। পায়রা বন্দর থাকবে, বন্দরের সক্ষমতা হবে সেই অনুযায়ী পর্যায়ক্রমে অবকাঠামোগুলো, যেটা সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে করা হোক। মেট্রো রেলে সেখানেও আমরা 2-3 হাজার কোটি টাকা, আরো বেশি কোটি টাকা কমানো হয়েছে। জানানো হয়, সংশোধিত এডিপিতে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষাসহ 5 খাতে সবচেয়ে বেশি 1,21,000 বা 60% বরাদ্দ দেওয়া হয়েছে। 50 কোটি টাকার উপরে হলে যে কোনো প্রজেক্টই এটা একনেকে চলে আসতে হবে। এ সময় রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ কমে যাওয়া আর অর্থনীতিতে মন্দাভাবের কারণে এডিপির আকার ছোট করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, নতুন ক্রয় নীতি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ফেরাবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, যে কারণে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ যদি হতো তাহলে এই এডিপি ছোট হলেও কোনো অসুবিধা হতো না। নতুন ক্রয় নীতি, যারা ব্যবসাতে ভালো রেকর্ড আছে, যাদের কর পরিশোধ করতে পারে ভালো, যাদের কর্পোরেট গভর্নেন্স ভালো, তারা আগে টেন্ডারের অভিজ্ঞতা না থাকলেও ওই সেক্টরে বা কোনো সেক্টরই তারা এখন অংশগ্রহণ করতে পারবেন।
শৃঙ্খলা ফেরাতে নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে 6 মাস অন্তর প্রকল্প পরিচালককে কাজের অগ্রগতির প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। কেন প্রকল্পগুলো আগে এত বেশি এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জ 250 শয্যা সদর হাসপাতালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। জড়িত 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রোববার মধ্যরাতে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজের অটোভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলায় এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। পথে বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির চার্জ শেষ হলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় হাসপাতালের গেইটে দায়িত্বরত শাহাদাত হোসেন ও আবু সাইদ নামে 2 আনসার সদস্য স্বামীকে নিচতলায় রেখে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূকে হাসপাতালের নতুন ভবনের 2য় তলায় নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে 2 আনসার সদস্য। এই ঘটনায় রাতেই সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। করলো পরে আমাদের দুজনকে আলাদা করলো, ওর রাখছে আর আমার দোতলায় নিয়ে গেছে। আমারে ভয় দেখাইছে, অনেক কিছু করছে, এরপরে আমারে ধর্ষণ করছে। পরে অভিযুক্ত 2 আনসার সদস্যকে আটক করে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, তারা যে ডিসিশন নেবে সেটাই। নিজে তাদেরকে আইডেন্টিফাই করেছে, সঠিক চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। যাদের দ্বারা রেপ হয়েছে তারা দুজনে আমাদের আইনের হেফাজতে আছে, তো শীঘ্রই মামলা হবে। সদর হাসপাতালে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষায় পাওয়া গেছে ধর্ষণের প্রাথমিক আলামত। সময় সংবাদ, মানিকগঞ্জ। রংপুর অঞ্চলে পানির চেয়েও কম দামে মিলছে আলু। হিমাগারে থাকা পুরনো আলু বিক্রি হচ্ছে মাত্র 2 থেকে 3 টাকা কেজি দরে। আর আগাম আলুর চাহিদা না থাকায় বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজিতে। এমন পরিস্থিতিতে আলুর দামে ধস নামায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষক ও হিমাগার মালিকরা। তবে সংশ্লিষ্টদের দাবি, আলু উৎপাদনের বেশি হওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতির। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গেল মৌসুমে আলুতে ব্যাপক লোকসানের পর এবার আগাম আলু চাষে আশায় বুক বেঁধেছিল চাষিরা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেই আলু নিয়েও কৃষকদের মাঝে এখন রাজ্যের হতাশা। 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়ে গেছে এই পুরো জমিটা। অত টাকায় তো আমাদের হবে না। ব্যাপারীরা ওরা জমিতে আসে না, আমরা নিজে তুলি, নিজে দিয়ে এসে মন মতন টাকা দেয়। বাজার মূল্য কত তা আগাম আমরা জানতে পারি না। ঢাকা, চট্টগ্রাম, রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় সিলেট আলু নিচ্ছে না, আমাদের দেওয়ার মতো জায়গা নেই। গত মৌসুমের শুরুতে বিভাগের 116টি হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছিল 11,10,000 মেট্রিক টন। মৌসুমের শেষে ডিসেম্বর মাসেও যার মজুত ছিল প্রায় 2 লাখ মেট্রিক টন। কৃষকরা হিমাগার থেকে আলু বের না করায় বাধ্য হয়ে 2 থেকে 3 টাকা কেজিতে বিক্রি করছেন মালিকরা। 2 থেকে 3 টাকা, 3.5 টাকা কেজিতে কম বেশি বিভিন্ন জাতের আলু আছে, এই আলুগুলো আমরা বিক্রি করতেছি। এতে আমরা কোল্ড স্টোরেজে ক্ষতি হয়েছে এবং পাশাপাশি যারা আলু গ্রাহক তারা তো 100% ক্ষতি। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, চাহিদার থেকে উৎপাদন বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। এক বাজারে হিউজ পরিমাণ পুরাতন আলুটাই রয়েছে, এর সাথে আবার নতুন আলু, মানে আলুর পর্যাপ্ত সাপ্লাই মার্কেটে রয়েছে। এই সাপ্লাইটা নতুন এবং পুরাতন আলু মিলে আমার যে সাপ্লাইটা বেশি হওয়ার কারণে মার্কেটে একটু প্রাইস ফল করছে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে 1,06,000 হেক্টর জমিতে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,25,000 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামে গত কয়েকদিনে কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধানের বীজতলা। নতুন করেও অঙ্কুরিত হচ্ছে না বীজ। এতে ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অন্য এলাকা থেকে বোরোর চারা এনে সমন্বয় করে রোপণের পরামর্শ কৃষি বিভাগের। বাচ্চা সৈকতের তথ্য ও জামিন মিয়ার ছবিতে রিপোর্ট। হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হচ্ছে বীজতলা। অন্যদিকে বিলম্বে তৈরি করা বীজতলায়ও অঙ্কুরিত হচ্ছে না বীজ। আবাদ মৌসুমে নতুন করে বীজতলা তৈরির সময় না থাকায় দুশ্চিন্তায় কৃষক। গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে ছিল কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট। পাওয়া যায়নি প্রয়োজনীয় সূর্যের আলো। এতে কুড়িগ্রাম সদর উপজেলার কয়েকশো একর জমির বীজতলার বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন, শীত ও কুয়াশার প্রকোপ থেকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না বীজতলা। এতে বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বীজগুলো বপন করেছি, অধিক শীতের কারণে, কুয়াশার কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যা গাজাইছে বীজ যে কয়টায়
কিন্তু তাকে শীতে নষ্ট করে ফেলাইছি। বিছন পাচ্ছি এখন হিমের কারণে বিছন নষ্ট হয়ে গেছে, এখন ভূমিভাব কিভাবে গাড়মো, এখন এটা কি করবো না করবো এখন চিন্তাই করি পাচ্ছি না। 53 হেক্টর জমির বীজতলা এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলা রক্ষার চেষ্টার সঙ্গে অন্য এলাকা থেকে বোরোর চারা এনে সমন্বয় করে রোপণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। প্রায় 53 হেক্টর বড় বীজতলা আক্রান্ত হয়েছে ঠান্ডাজনিত সমস্যার কারণে। আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি, যদি কোনো কারণে শৈত্যপ্রবাহ যদি খুব বেশি বিরূপ আবহাওয়া দেখা যায়, সেক্ষেত্রে যদি বড় বীজতলা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 6500 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন হয়েছে 5895 হেক্টর। সময় সংবাদ, কুড়িগ্রাম। কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায় সোমবার রাত 9:45টায় বিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ এলাকায় সংলগ্ন পরিত্যক্ত ময়লার স্তূপে আকস্মিক আগুনের ঘটনা ঘটে। এতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে পরিত্যক্ত এলাকা হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি, হতাহতের ঘটনাও ঘটেনি। ধারণা করা হচ্ছে ছিন্নমূল শিশুরা খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের সময় এই দুর্ঘটনা ঘটে। একটু দক্ষিণে গিয়ে একটু সহযোগিতা করে নাকি। চাঁদপুরে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে 7 ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ মেলে। এতে 7 ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ 1,23,000 টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে মান ঠিক রেখে মিষ্টান্নসহ অন্যান্য খাদ্য সামগ্রী উৎপাদনে দোকান মালিককে সতর্ক করা হয়। ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির সময় একজন আটক হয়েছে। সোমবার ভোরে বজরাপুর গ্রামের একটি বাড়িতে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্র ঠেকিয়ে লুট করে মালামাল। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ধাওয়া করতে থাকেন। এ সময় শান্ত নামে একজন আটক হয়, পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান দুর্বৃত্তরা পুলিশের পোশাক পরা ছিল। ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 20 জন। সোমবার সন্ধ্যায় নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান 8 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জিতু মিয়া এবং ফকির মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। এর জেরে স্থানীয় একটি অনুষ্ঠানে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। পরে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এটার আঘাতে নিহত হন জিতু মিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি পুলিশ ও সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদের অন্য জন্য 4 জনকে আটক করা হয়েছে। বাগেরহাটের মোংলায় দোয়া মাহফিলে হানা দিয়ে খাবার লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাগেরহাট 3 আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি MAH সেলিম অভিযোগ করেন, বিকেলে হেলিপ্যাড মাঠে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রস্তুতকৃত খাবার লুট করে, কিছু খাবার নষ্ট করে বলেও অভিযোগ করা হয়। দুর্বৃত্তদের হামলায় আহত হন মাহফিলের তত্ত্বাবধানে থাকা 2 জন। খাবার পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।
নারায়ণগঞ্জে অনুমোদনহীন 4টি কারখানায় অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ও ভুইগড় এলাকায় 4টি স্থানে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় 4টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ গ্যার্ডিং মেশিন দিয়ে নিষ্ক্রিয় করা হয়। জব্দ করা হয় 80 ফুট অবৈধ পাইপ, 4টি ড্রায়ার, 4টি ওভেন ও 4টি বার্নার সহ বিভিন্ন সরঞ্জাম। তবে মালিকপক্ষ কেউ না থাকায় আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি। যশোরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনে ব্যাহত হচ্ছে 74টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভয়নগরের সিদ্দিকপাড়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। ভৈরব নদের পাশে অবৈধভাবে গড়ে তোলা কয়লা উৎপাদনের চুল্লি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। জানানো হয়, দীর্ঘদিন ধরে অবাধে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছিল একটি চক্র। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি সহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য। এ অবস্থায় চুল্লি উচ্ছেদে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। নেত্রকোনার বারোহাট্টায় পাচারকালে 6টি পিকআপ ভ্যানে 32 ভারতীয় গরুসহ এক চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নৈহাটি বাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়ার সময় পুলিশের নিয়মিত অভিযানে পিকআপগুলো আটক করা হয়। এ সময় পিকআপে থাকা আলমগীরকে জিজ্ঞাসাবাদে গরু পাচারের বিষয়টি স্বীকার করে। পরে 32 ভারতীয় গরুসহ সঙ্গে থাকা কারবারি আলমগীরকে আটক করে বারোহাট্টা থানা নিয়ে যায় পুলিশ। চোরাচালান বন্ধে নিয়মিত চেকপোস্ট ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মেজবা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি আমিরুল ইসলাম আলিফ। দিনাজপুরে ঊর্ধ্বমুখী চালের দাম প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। দাম বেশি থাকায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ধানের দাম বাড়ায় চালের দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। আমনের ভরা মৌসুম, পর্যাপ্ত মজুদ থাকার পরেও দিনাজপুরে চালের দামের ঊর্ধ্বগতি, বিপাকে ভোক্তারা। সোমবার শহরের বাহাদুর বাজারে 2 থেকে 3 টাকা বেড়ে বিয়ার 28 চালের কেজি বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা। এছাড়া বিয়ার 29 56 থেকে 60 টাকা, সুমন স্বর্ণ 48 টাকা, গুটি স্বর্ণ 47 টাকা, মিনিকেট 75 টাকা, নাজির শাইল 85 টাকা, জিরা কাটারি 115 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দামের লাগাম টানতে সরকারের হস্তক্ষেপ চান ক্রেতারা। চালের দাম বাড়াতে অনেক সমস্যা হয়েছে। ভালো যেই চালটা খাতাম এখন অনেক বেশি দামে কিনতে হচ্ছে। দাম বাড়লে আমরা কিনবো কিভাবে? আমরা কিনতে পারতেছি না। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের কারসাজিকে দুষছেন বিক্রেতারা। বর্তমানে মিল থেকে বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে আমাদের বেশি দামে বেচতে হচ্ছে। বাজারের ইয়েও ভালো না, তো আপনাদের ডিমান্ড কম। তবে মিল মালিকদের দাবি, ধানের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে চালের দাম নির্ধারণ করা হয়। গতবার আশানুরূপ দাম পায়নি কৃষকরা, যার ফলে কৃষকরা এবার আবাদই কম করেছে, যার ফলে আবাদ কম হওয়ার ফলে ধানের দামটা বা শুরু থেকেই বেশি। জেলায় চালের চাহিদা রয়েছে 7 লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয়েছে 16 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। রাজশাহী নওদাপাড়া আড়তে বেড়েছে মাছের সরবরাহ, তবে কমেনি দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসাইন। যাচ্ছি তার কাছে।
রাজশাহীর সবচেয়ে বড় একটি মাছের আড়ত, সেটি হচ্ছে নওদাপাড়া মাছের আড়ত। এই আড়ত থেকে মূলত রাজশাহী জেলা সহ রাজশাহীর আশপাশের জেলা এবং রাজশাহী সহ অন্যান্য জেলা ঢাকা, চিটাগাং, সিলেট সহ বিভিন্ন এলাকায় কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে মাছ সরবরাহ করা হয় এই আড়ত থেকে। এবং এই বড় আড়তটিতে মূলত সারা বছরই মাছের সরবরাহ থাকে, বিশেষ করে চাষের মাছ এখানে আসলে ব্যাপক সরবরাহ হয়। যদিও আমরা শীতকালে আমরা সকাল থেকে কিছুটা কম ভিড় লক্ষ্য করছি, যদিও মাছের সরবরাহ কিন্তু তুলনামূলক আমরা দেখছি, তবে দাম কিন্তু আসলে খুব একটা কমেনি এখন পর্যন্ত। সেটি আমরা দেখছি যে বিশেষ করে এই বাজারটিতে বেশি বিক্রি হয় রুই, বড় যে চাষ করা রুইগুলো, বড় আকারের যে রুইগুলো, সেগুলো মূলত বিক্রি হচ্ছে 300 থেকে 335 টাকা পর্যন্ত। একই সঙ্গে এইখানে আরও বেশ কিছু প্রজাতির মাছ, জাতের মাছ আমরা দেখছি, সেখানে বিশেষ করে সিলভার কাপ আছে, জাপানি পুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছ। একই সঙ্গে এখানে চাষের মাছও বিক্রি করা হয়। চাষের মাছগুলো আমরা দেখছি মূলত 700 থেকে 800 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং এমনিভাবে মাছের সরবরাহ আসলে থাকলেও দাম কিন্তু আসলে খুব একটি কমেনি বলে আমরা দেখতে পাচ্ছি। যদিও শীতকালে আসলে সাধারণত মাছের দাম কিছুটা কমার কথা ক্রেতারা যেটা বলছেন, যে এখন যেহেতু বাজারে বিলের মাছও আছে, তাছাড়া সবজি, বিভিন্ন রকমের সবজি এখন বাজারে পাওয়া যায়, সেই হিসাবে আসলে মাছের দাম কিছুটা কমার প্রত্যাশা করছিলেন ক্রেতারা। যদিও আমরা দাম কিন্তু আসলে আগের মতো আমরা বেশি দেখছি। এবং এই বাজারে আসলে চাষের মাছ ছাড়াও বিলের এবং বিশেষ করে পদ্মা নদীর মাছও কিন্তু এইখানে আমরা দেখি। এবং একই সঙ্গে আমরা এই নদীর যে মাছগুলোর দাম দেখছি, সেগুলো কিন্তু আসলে খুব বেশি পরিমাণে আমরা এই মুহূর্তে দেখছি। সব মিলিয়ে বলা যায় আসলে মাছের সরবরাহ কিন্তু আসলে আমরা খুব বেশি দেখছি, কিন্তু দাম কিন্তু আসলে তুলনামূলক অনেকটা বেশি বলে ক্রেতারা কিন্তু বলছেন। এবং জানিয়ে রাখি, এই বাজার থেকে প্রতিদিন মোটামুটি 40 লাখের মতো মাছ কিন্তু বিক্রি হয়। তো এই ছিল মাছের বাজার থেকে সর্বশেষ খবর। রাজশাহীর নাওদাপাড়া মাছের আড়ত থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসেন। ঝিনাইদহে শুরু হলো 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। 3 দিনের মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের 18টি স্টল রয়েছে। এতে ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি ছাড়াও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রিড জাতের নানা ফসল প্রদর্শন করা হচ্ছে। মেলা চলবে বুধবার পর্যন্ত। বরেন্দ্র জনপদে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিম বাতাস ও কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের মানুষের বেড়েছে দুর্ভোগ। বিস্তারিত জানাতে নওগাঁর মুক্তির মোড় এলাকায় আছেন সহকর্মী এম.আর. রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পৌষের শুরুতে শুরু হওয়া শীতের যে দাপট, তা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছিল এবং প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এই মুহূর্তে শীতের তীব্রতা তৃতীয় ধাপ অবস্থান করছে। এই জনপদে শীত সবসময় বেশি হয়ে থাকে এবং এই অঞ্চলে হিমালয় থেকে যে বাতাস ধেয়ে আসে এবং এই বাতাসের প্রভাবেই কিন্তু শীতের যে প্রভাব, তা কিন্তু ব্যাপক পরিসরে এই অঞ্চলের মানুষ উপলব্ধি করে থাকে। এবার আমরা লক্ষ্য করছিলাম শীতের যে দাপট, তা কিন্তু জানুয়ারি শুরু থেকেই তীব্র শীতের একটা থাবা কিন্তু এই অঞ্চলের মানুষকে অনেক নাজাল করে রেখেছিল। বিশেষ করে 6 থেকে 8-এর ঘরে তাপমাত্রা নেমে এসেছিল। যদিও চলতি সপ্তাহে এসে 2-3 দিনের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে কিছুটা সূর্যের আবহাওয়া মিলছে বা সূর্যের দেখা দিচ্ছে, কুয়াশা কিছুটা কমে এসেছে, কিন্তু শীতের যে তীব্র হানা বা শীতের যে কনকনে ঠান্ডা, তা কিন্তু এই মুহূর্তে অনুভূত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ যারা কাজের সন্ধানে, ভোর সকালে কাজের সন্ধানে বের হচ্ছেন, তাদের কিন্তু তীব্র কষ্ট অনুভূত হচ্ছে। সেই সাথে কাজকর্মের কিছুটা ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে এবং নিম্ন আয়ের মানুষের
দুর্ভোগটা সবচাইতে বেশি এবং এই অঞ্চলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে একটা বুড়ো চাষ ব্যস্ততা বাড়ে। চাষিরা এই মুহূর্তে ধান রোপণে কিছুটা কর্মব্যস্ত সময় পার করেন, কিন্তু এই ঠান্ডার কারণে তারা কিন্তু কাজকর্মে নামতে পারছিলেন না। এরকম পরিস্থিতিতে আসলে স্বাভাবিক যে কাজকর্মের ব্যাহত হওয়া একদিকে রয়েছে, সেই সাথে এই জনপদে শীতের বিভিন্ন কারণ কিন্তু পরিবেশবিদরা বা আবহাওয়াবিদদের দিক থেকে জানানো হয়ে থাকে। একদিকে মৌসুমের জলবায়ু বিরূপ প্রভাব থাকে, সেই সঙ্গে কিন্তু এই অঞ্চলে মৌসুমের আগেই বেশ কিছু নদী নালা বিল জলাশয় শুকিয়ে যাওয়ার কারণে এই শীতের তীব্র হানা কিন্তু মানুষকে অনেকটা দুর্বল করে রাখে। এবার আমরা লক্ষ্য করছিলাম শীতের প্রথম থেকেই নিম্ন আয়ের মানুষের যে গরম কাপড় সংগ্রহের যে প্রবণতা তা কিন্তু বেশ কষ্ট করা হচ্ছিল এবং তারা বিভিন্ন দিক থেকে কিন্তু শীতের গরম কাপড় কেনার মাধ্যমে তাদের শীত নিবারণের চেষ্টা করছিলেন এবং এখন পর্যন্ত চলতি সপ্তাহে কিন্তু আরেক দফা শীতের তীব্রতা রয়েছে এবং শীত আরো বাড়বে এমন কথাই কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে তাপমাত্রা বিরাজ করছে 10 থেকে 11 ঘরে এবং আবহাওয়া যদিও বার্তা দিক থেকে জানানো হচ্ছে যে কিছুটা শুষ্কতা রয়েছে, আবহাওয়া রোদের কিছুটা কিরণ দেখা দিচ্ছে, কিন্তু কোন বাতাসের কারণে তীব্র শীত কিন্তু অনুভূত হচ্ছে এবং সকাল থেকে বেলা 10টা-12টা পর্যন্ত এই তীব্র শীতের কারণে স্বাভাবিক কাজকর্মে কিছুটা ব্যাহত, কাজকর্মে ছন্দ পতন কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছিলাম। সার্বিক চিত্র যেটা বলছে যে এই আবহাওয়ার কারণে রোগ বালের প্রকোপটাও কিন্তু ব্যাপক পরিসরে বেড়েছে। এই ছিল সার্বিক এই অঞ্চলের শীতের খবর আমার কাছে। নওগাঁর মুক্তির মোড় থেকে শীতের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী MR রকি। কুকুর বিড়াল সহ পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীর চাপ বাড়লেও হাসপাতালে নেই অ্যান্টি রেবিস ভ্যাকসিন। এতে বিপাকে পড়ছেন রোগীরা। দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন 400 রোগী চিকিৎসা নিতে আসেন, তবে সরবরাহ নেই ভ্যাকসিনের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। হাসপাতালে নেই জলাতঙ্ক প্রতিরোধক, কিন্তু দিন দিন বাড়ছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। এ চিত্র দিনাজপুর সদর হাসপাতালের। সিভিল সার্জনের তথ্য মতে পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে প্রতিদিন 400 রোগী ভিড় করেন, তবে অ্যান্টি রেবিস ভ্যাকসিন না থাকায় পড়তে হচ্ছে বিড়ম্বনায়। মানুষকে যে কুত্তে কামড়াচ্ছে, এই কুত্তে কিন্তু ভ্যাকসিন হাসপাতালে পাওয়া যাচ্ছে না। বাইরে মার্কেট থেকে টাকা দিয়ে নিব, তারপরেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থা আমাদের এখানে শত শত মানুষ রোগীরা ভোগান্তিতে। চিকিৎসকরা জানান, কুকুর, বিড়াল অথবা বাদুড়ের কামড়ে র্যাবিস বা জলাতঙ্ক রোগ হয়, তবে দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন নিলে মৃত্যু ঝুঁকি শূন্যে নেমে আসে। কিন্তু হাসপাতালগুলোতে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাড়ছে উদ্বেগ। অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা গত 1 মাস ধরে এইটা সাপ্লাইটা পাচ্ছি। উপজেলাগুলোতে অনেক উপজেলা আমাদের এই ভ্যাকসিন সাপ্লাই আছে, যেমন আমাদের কাহারোলে আছে, বীরগঞ্জে আছে, ফুলবাড়িতেও আছে। তা আমি পরামর্শ দেব, যদি এই সমস্ত জায়গা থেকে যেন সদর হসপিটালে না আসে, তাহলে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও যেখানে আমাদের সাপ্লাই আছে সেখানেও তারা এই ভ্যাকসিনটা নিতে পারবে না। চিকিৎসকদের পরামর্শ, পোষা প্রাণী আক্রমণে প্রথমে সাবান ও পানি দিয়ে ক্ষতস্থানে 15 মিনিট ধুতে হবে, এরপর ঘণ্টাখানেকের মধ্যেই হাসপাতালে নিয়ে ভ্যাকসিন দিতে হবে। সময় সংবাদ, দিনাজপুর। গত ডিসেম্বরে রংপুর অঞ্চলের বিভিন্ন সীমান্ত থেকে 7.5 কোটি টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি। এ সময় মাদক কারবারের অভিযোগে আটক হয়েছে 70 জন। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, গত 1 মাসে 691 বোতল ফেন্সিডিল, 961 বোতল বিদেশি মদ ও 3634 পিস ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার হয় 29 রাউন্ড গুলি সহ 6টি বিদেশি পিস্তল। সীমান্তে মাদক পাচার রোধ এবং যে কোনো অপকর্ম ঠেকাতে সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে বিজিবি। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে তেল আবিব সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হত্যার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। এ নিয়ে যুদ্ধবিরতির পর গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 442 জনে। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। স্থানীয় সময় সোমবার উপত্যকাটিতে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই হামলায় খান ইউনিসের আল বাতন আল সামিন এলাকায় ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নারী আহত হয়েছেন। এছাড়া দিনভর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। একই দিন খান ইউনিসে ইসরায়েল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় হামাসের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল সমর্থিত হামাস বিরোধী গোষ্ঠীর নেতা হুসাম আল আস্তাল।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় নিজেদের সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গোষ্ঠীটি জানায় তাদের জায়গায় দায়িত্ব নেবে একটি অরাজনৈতিক নেতৃত্ব। তবে এই পরিবর্তন কবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট করেনি গোষ্ঠীটি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক। মিশর হয়ে গাজায় এ খাদ্য সহায়তা প্রবেশ করবে বলে জানা গেছে। ইরাকের কর্মকর্তারা বলছেন এটি গাজার জনগণের জন্য ধারাবাহিক সহায়তার প্রথম ধাপ। তবে ইসরায়েল এখনও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নার্সদের ধর্মঘটে অচল বিভিন্ন হাসপাতাল। একযোগে কাজে নামেননি 15,000 নার্স। নিরাপত্তা কর্মী সংকট আর স্বাস্থ্য সুবিধা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিলেই এই প্রতিবাদে নেমেছেন তারা। ধর্মঘটে অচল শহরের একাধিক শীর্ষ হাসপাতাল। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। সোমবার স্থানীয় সময় সকাল 6টা থেকে নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালের কলাম্বিয়া ক্যাম্পাসের বাইরে পিকেটে বসেন নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মাউন্ট সিনাই, মন্টিফিউর সহ বেশ কয়েকটি বড় হাসপাতালের 15,000-এর বেশি নার্স কাজে যোগ দেননি। নার্স ইউনিয়ন বলছে মাসের পর মাস আলোচনা হলেও মূল দাবিতে হয়নি কোনো অগ্রগতি। নার্সদের প্রধান দাবি রোগীর জন্য নিরাপদ স্টাফিং, নিজেদের স্বাস্থ্য বীমা রক্ষা এবং কর্মস্থলে সহিংসতা ঠেকানো। সম্প্রতি নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালে গুলিবর্ষণ এবং মাউন্ট সিনাইয়ে বন্দুক হামলার আতঙ্ক নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। নার্সদের অভিযোগ পর্যাপ্ত কর্মী না থাকায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ধর্মঘট চললেও রোগীর পরিষেবা চালু রাখা হবে। মাউন্ট সিনাই জানিয়েছে অস্থায়ী নার্স নিয়োগ করে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান বলছে তারা ন্যায্য চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত। ধর্মঘটরত নার্সদের সমর্থনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন সংকটের সময় নার্সরাই সব সময় সামনে থেকেছেন, তাদের মূল্য নিয়ে কোনো প্রশ্ন নেই। মেয়রের এই বক্তব্যে আন্দোলন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন ইউনিয়ন নেতারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার পথে নামে বামপন্থী রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে কলেজ স্ট্রিট থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলার মার্কিন তথ্য কেন্দ্রের সামনে। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। সোমবার স্থানীয় সময় বিকেলে কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার মার্কিন তথ্য কেন্দ্র পর্যন্ত মিছিল করে ভেনেজুয়েলায় আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। প্রতিবাদকারীদের কণ্ঠে শোনা যায় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র স্লোগান। মিছিলে অংশ নেওয়া বাম কর্মী সমর্থকদের হাতে ছিল ট্রাম্প বিরোধী পোস্টার ও ব্যানার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরব ভূমিকারও কড়া সমালোচনা করা হয়। ব্যানার ফেস্টুনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ ফুটে ওঠে স্পষ্টভাবে। বামপন্থীদের অভিযোগ বিশ্বজুড়ে অশান্তির পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা সব জায়গাতেই মার্কিন আগ্রাসন চলছে বলেও দাবি আন্দোলনকারীদের। সারা পৃথিবী জুড়েই প্রবল বিক্ষোভ চলছে। আমেরিকা যেভাবে দখলদারি করতে চাইছে দীর্ঘদিন ধরে, তার সবচেয়ে খারাপ নিদর্শন হয়েছে এই ঘটনা। সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ, যে বিরোধিতা করার উচিত, সেটা তারা দিচ্ছেন না। মিছিল শেষে ধর্মতলার মার্কিন তথ্য কেন্দ্রের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রশাসনের পাশাপাশি মোদির তীব্র সমালোচনা করেন বামপন্থী নেতা বিমান বসু। সাম্রাজ্যবাদী যে লুটেরা বাহিনী, তাদের যে দেশেই এই কাজ হোক না কেন, তারা যে দেশেই এই কাজ করুক না কেন, ভারতের বামপন্থী দলগুলো, পশ্চিমবাংলা বামপন্থী দলগুলো তার বিরোধী বিরোধী বিরোধী। মাদক পাচারের অজুহাতে রাতের আধারে মাদুরোকে স্ত্রীসহ তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলার অপরিশোধিত তেলই আসল লক্ষ্য বলে দাবি বামপন্থী নেতৃত্বের। বিশ্বের জনমতের সমর্থনে সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। নিরাপত্তা সংখ্যায় এবারও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশের প্যাভিলিয়ন।
টানা দ্বিতীয় বছর বাঙালির সাংস্কৃতিক উৎসব থেকে বাদ পড়ল বাংলাদেশ। আয়োজক সংস্থা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। আগামী 22 জানুয়ারি শুরু হচ্ছে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তবে মেলার আগেই নিশ্চিত এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ। আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক জানান, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্যাভিলিয়ন থাকলে তার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ রয়েছে। সে কারণেই এবছর তাদের রাখা সম্ভব হয়নি। ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসি নিরাপত্তা কনসার্ন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এখনও আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে মোস্তাফিজ সহ বাংলাদেশ ভারতে গেলে বিঘ্নিত হবে নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, সেখানে জার্সি কিংবা পতাকা পরে ঘুরে বেড়ালেও আছে শঙ্কা। একই সঙ্গে নির্বাচন যত এগিয়ে আসবে, সমস্যা হবে আরও ঘনীভূত। আইসিসির এই নিরাপত্তা কনসার্ন বিশ্লেষণ করে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, ভারতে গিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। সম্প্রতি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে বাংলাদেশের ম্যাচ ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে চেন্নাই আর কেরালায়। তবে নিরাপত্তার প্রশ্নে সেটাও সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এদিকে ক্রীড়া উপদেষ্টা এমন দাবি করলেও নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বস্ত সূত্রের খবর, অসময়ে যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ। মহাপরাক্রমশালী ভারতের দাবি উপেক্ষিত হতে চলছে আইসিসিতে। নানা টানাপোড়েনের পর অবশেষে জিতে যাচ্ছে বিসিবি। ভারত কিংবা দেশটির অন্য কোনো ভেন্যু নয়, শ্রীলঙ্কাতেই টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে টাইগাররা। তবে এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে। পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ। আলোচনা হয়েছে অনেক, ভারতে খেলতে বিসিবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বহুবার, কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় বিসিবি। সিদ্ধান্ত বদলানোর মানসিকতা নেই বিসিসিআইয়েরও। কিন্তু সূত্র বলছে, অসময়ে যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠিন সিদ্ধান্তের পথ বেছে নেয় বিসিবি। তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা, কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। দেশের পর দেশের বাইরেও বিসিবির সিদ্ধান্ত নিয়ে চলে আলোচনা। ভারতীয় প্রোপাগান্ডায় ভরপুর সামাজিক মাধ্যম। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ভেন্যু বদলের কোনো সিদ্ধান্তের খবরই পাননি তারা। এ অবস্থায় আইসিসির চিঠির অপেক্ষায় এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে সূচি অনুযায়ী কলকাতা মুম্বাইতে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। পরে ভারতীয় গণমাধ্যমে খবর আসে, দেশটির অন্য ভেন্যুতে টাইগারদের খেলার প্রস্তাব দেবে আইসিসি। সেটা না মানলে বাংলাদেশ পয়েন্ট হারাবে বলেও প্রোপাগান্ডা চালায় ভারতীয়রা। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পক্ষেই নাকি আসতে যাচ্ছে আইসিসির রায়। সূত্রের দাবি, বিসিবির কথাই মেনে নিতে যাচ্ছে আইসিসি। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই আয়োজন করা হবে লঙ্কাতে, যদিও সেখানে থাকবে কিছুটা জটিলতা। এই ভেন্যু পরিবর্তনের কারণে পুনরায় সূচি তৈরি করতে হবে আইসিসিকে। এমনকি পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপও। সূচি অনুযায়ী বাংলাদেশ এখন আছে গ্রুপ সিতে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। কিন্তু নতুন সূচি হলে আয়োজক ভারত এবং শ্রীলঙ্কাকে সমান ম্যাচ বা ক্ষেত্রবিশেষ ভারতকে কিছু ম্যাচ বাড়িয়ে দিতে হবে আইসিসিকে। এখন চলছে সেই আলোচনা, যা শেষ হলেই বাংলাদেশকে সুখবর শুনিয়ে খুব শিগগিরই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে মুস্তাফিজের অপমান মানে পুরো দেশের অপমান। তাই টি-20 বিশ্বকাপে বিসিবির ভারতে না যাওয়ার সিদ্ধান্তে একমত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে একবারে হার্ডলাইনে না গিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে
আলোচনা করে সমাধান খোঁজার কথা বলেছেন তিনি। ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। দেশের সম্মানের কথা চিন্তা না করে ভারতীয় গণমাধ্যমের সাথে একই সুরে কথা বলায় তামিম ইকবালকে নিয়ে অমন বেফাঁস মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সিলেটে দেয়া সাক্ষাৎকারে এই পরিচালক আরও বলেন, নিজের এমন আচরণে অনুশোচনা নেই, তামিমের জায়গায় অন্য কেউ থাকলেও করতেন একই ধরনের মন্তব্য। ভারতের প্রোপাগান্ডার সাথে ইনলাইন যখন করে ফেলতেছে, কারণ এর আগ থেকে আপনি দেখবেন 2 দিন 3 দিন আগ থেকে ওরা কন্টিনিউয়াসলি ওরা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে, যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশ অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়বে, এত টাকা লস করবে, বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে কিনা। এটা কিন্তু একটা মেজর প্রোপাগান্ডা ছিল ভারতীয়। এখন এই প্রোপাগান্ডার লাইনে যে কথা বলবে, আর সে আর যাই হোক না কেন, সে বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করে না। আমার পোস্টটা ছিল একদম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পোস্ট। আমি 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আমি পোস্টটা লিখেছি। আমি কিছু চিন্তাও করি নাই এটা তামিম না হয়ে, কারণ তামিমের সাথে আমার আজ পর্যন্ত কোনোদিন দেখা হয় নাই, কথা হয় না, আমি তামিমকে চিনিও না ব্যক্তিগতভাবে। এটা তামিম না হয়ে অন্য যে কেউ যদি হতো, বাংলাদেশের অন্য যে কোনো খেলোয়াড় হতো, আমি একই কথাই লিখতাম। ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে গেলে তো আপনার সাথে আগে আলাপ পরিচয় থাকতে হবে, কথোপকথন হতে হবে, অথবা কোনো ধরনের ডিলিংস হতে হবে। তো এটার যেহেতু কোনো কিছুই আমার সাথে কখনো হয় নাই তামিমের সাথে। তামিম ইকবালকে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ভারতীয় এজেন্ট বলায় প্রতিবাদ জানিয়েছে কোয়াব। তবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ বলছেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। মোস্তাফিজের ঘটনায় কেন প্রতিক্রিয়া দেখায়নি কোয়াব, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে পারে, সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। ওনার বক্তব্যের পরে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের ভারতে না পাঠানোর সিদ্ধান্ত এবং ঘটনা প্রবাহ নিয়ে কিছু ভিন্ন মত রয়েছে তামিম ইকবালের, কিন্তু তার সে বক্তব্য জন্ম দিয়েছে বিতর্কের। মোস্তাফিজ ইস্যু এবং ভারতীয়দের আক্রমণাত্মক আচরণে ক্ষোভে ফুঁসতে থাকা অনেক বাংলাদেশির তামিমের ওই বক্তব্য একেবারে পছন্দ হয়নি। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম সাবেক অধিনায়ককে ভারতীয় এজেন্ট বলে ওই আগুনের রীতিমতো ঘি ঢালেন। তামিমের মতো প্রোফাইলের কাউকে নিয়ে এমন মন্তব্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে ক্রিকেট আঙ্গন। সঙ্গে সঙ্গে ক্ষোভ জানান বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকে। সংবাদ সম্মেলন করে কোয়াবের পক্ষ থেকেও জানানো হয় প্রতিবাদ। তবে মোস্তাফিজ ইস্যুতে দৃশ্যমান প্রতিক্রিয়া না থাকলেও তামিমকে নিয়ে কোয়াবের এমন অবস্থানের বিষয়ে পাল্টা প্রশ্ন তুলছেন বিসিবির আরেক পরিচালক। কোয়াবের যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমাদের মনোপুত হয়নি। এখানে যিনি কোয়াবের প্রেসিডেন্ট তিনি খেলছেন বিপিএল, আর কোয়াবের যে 400 প্লেয়ার আরও যারা খেলার সুযোগ পাচ্ছে না তাদেরকে বাদ দিয়ে তিনি কিভাবে খেলেন, এই প্রশ্নটা এক। এই কোয়াবটা আসলে আমার মনে হচ্ছে যে ওনাদের যারা নেতৃত্বে আছেন তাদেরকে আরও অনেক বিবেচনা যেতে হবে। তো কোয়াবের কাছে অনুরোধ থাকবে তারা যেন কারো পারপাস সার্ভ করার জন্য না হয়, সারা দেশের ক্রিকেটের পারপাস সার্ভ করতে পারে। আসিফ আকবর আরও বলেন, একটা বিশ্বকাপ না খেললে তেমন কিছুই যাবে আসবে না। তবে সম্প্রতি সিলেটে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন বিশ্বকাপে অংশ নিতে চায় বাংলাদেশ। প্রশ্ন ওঠে, একই বোর্ডের দুই কর্মকর্তার দুই ধরনের দৃষ্টিভঙ্গি কেন? বুলবুল ভাই সফট মানুষ, সফটভাবে বলছেন। আমি আমার মধ্যে বলেছি, কিন্তু সিদ্ধান্ত একটাই। শ্রীলঙ্কায় অন্য একটা দেশের ভেন্যু আছে, তো সেক্ষেত্রে আমাদের ভেন্যুটা অস্বাভাবিক কিছু না, হাতে সময় আছে 1 মাস। এবং বাংলাদেশ একটা বিরাট স্টেক হোল্ডার আইসিসির। এই টুর্নামেন্টে যদি আমরা পার্টিসিপেট না করি সেক্ষেত্রে আইসিসি তো ক্ষতিগ্রস্ত হবেই, সেটা ইমেজ সংকট হবে আইসিসির। তবে শেষ পর্যন্ত ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ আর যৌক্তিক চাওয়া বিবেচনায় শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনে সম্মত হবে আইসিসি, আশা সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে তামিমকে নিয়ে বিসিবির দুই পরিচালকের মন্তব্যের কড়া সমালোচনা করলেন খালেদ মাহমুদ সুজন। তাদের বক্তব্যকে লজ্জাজনক বলে আখ্যা দিলেন সাবেক বোর্ড পরিচালক। প্রশ্ন তুলেছেন তাদের ক্রিকেট জ্ঞান নিয়েও। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অসভ্য লোকরাই বলবে এরকম কথা। উনি একটা অসভ্য বলে আমার মনে হয়, অসভ্য না হলে উনি এরকম কথা বলতে পারেন।
সুজন নিজেও জাতীয় দলের সাবেক অধিনায়ক। দেশের হয়ে প্রায় 400 আন্তর্জাতিক ম্যাচ ও 15,000 রান করা তামিমকে নিয়ে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যটা ভালোভাবে নেননি সাবেক বোর্ড পরিচালক। সামাজিক মাধ্যমে তামিমকে দালাল বলা নাজমুলের ক্রিকেট জ্ঞান নিয়েও সন্দেহ আছে সুজনের। সেরকম একজন খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করার আগে যিনি মন্তব্য করলেন তার নিজের স্ট্যাটাসটা কি, তিনি নিজে এসে মন্তব্য করতে পারেন কিনা, এটা একটা বড় ব্যাপার। ক্রিকেট সম্বন্ধে জ্ঞান ধারণাই কম আসলে। এবং এরকম লোকরা যদি ক্রিকেট বোর্ডে থাকেন তো ক্রিকেটের তো উন্নয়ন আমি দেখি না যে কোনোভাবে উন্নয়ন করা যাবে, ঠিক না? আপনি যত বড় মানুষই হন, যা হন, আপনি যদি ক্রিকেটাররা হচ্ছে বাংলাদেশের মেন স্টেক হোল্ডার্স, তাদেরকে যদি আমরা সম্মান না দিই তাহলে আপনি কিভাবে সম্মানিত হবেন? হ্যাঁ, ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রে আসিফ আকবর একের পর এক বেফাঁস মন্তব্য করে এসেছেন শিরোনামে। প্রথমে ফুটবল, এরপর তামিম ইকবাল। আসিফ আকবরকে এবার এক হাত নিলেন সুজন। বেসিক্যালি ইজ ভেরি স্মার্ট। উনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন। আসলে উনি এত বড় কিছু না, উনি যেভাবে নিজেকে মনে করেন। হ্যাঁ, দেশের ওনার প্রতি সম্মান আমাদের সবার আছে, কিন্তু যেভাবে উনি করছেন তাতে মনে হয় আমাদের সম্মান করারই থাকবে আসলে ওনার প্রতি। তা মনে হয় যে ওনাকেও চিন্তা করা উচিত। তামিম ইকবাল দুইটা নাই বাংলাদেশ ক্রিকেটে। এক হাত ভাঙা নিয়েও তামিম ব্যাট করেছে, সেই ম্যাচে আমরা জিতেছিও। তো এইসব জিনিসের তো এই জিনিসগুলো তো তার ফিলিংস হবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর দেশে গান গাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক ও ক্রিকেটীয় দিকগুলো বিবেচনায় নেওয়ার আহ্বান সুজনের। আপনি যদি 2 টায়ারে চলে যায়, যদি আমাদেরকে 3টা নম্বর মানে 3 টিম দেখায়, আমাদের পারফরমেন্স দিয়ে দেখায়, আমাদেরকে নিচে নামায় নিয়ে আসে, তখন আপনি পাকিস্তান আর জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া কারোর সাথে বায়োলেটারাল সিরিজ খেলতে পারবেন না। যেটা বাংলাদেশ কিন্তু সবসময় বড় উঁচু জায়গায় খেলতে পেরেছে, তার জন্য আমাদের রেভিনিউটা অনেক বেশি এসেছে। কিন্তু যদি এখন আমরা পাকিস্তান আর জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া খেলতে পারবো না, তখন আপনি টিভি কভারেজ পাবেন, আপনি কত টাকা ইনকাম করবেন? সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এবার দেশের ফুটবলের খবর। আবেদন করলেও জাতীয় স্টেডিয়াম ঢাকা এখনই শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ পাচ্ছে না বাফুফে, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। শুধু তাই নয়, সিলেট এবং চট্টগ্রাম স্টেডিয়াম ব্যবহারেও শর্ত জুড়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তারপরও স্টেডিয়ামগুলো ফিফার টায়ার 1 গ্রেডে উন্নীত করতে বাফুফে বরাদ্দ চেয়েছে বলে জানিয়েছেন সভাপতি তাওহিদ আউয়াল। ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ফুটবল ফেডারেশনে আসিফ নজরুল। স্টেডিয়াম, সরকারি বরাদ্দ সহ আরও কিছু বিষয় নিয়ে ক্রীড়া অভিভাবকের সঙ্গে বাফুফের নির্বাহী কমিটির আলোচনা, যেখানে ইতিবাচক কথা হলেও কংক্রিট সিদ্ধান্ত আসেনি কিছুতেই। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, অথচ এর জন্য বরাদ্দ নেই নির্ধারিত কোনো স্টেডিয়াম। তাই জাতীয় স্টেডিয়াম শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ চেয়েছিল বাফুফে। ক্রীড়া উপদেষ্টা এই চাওয়া প্রাধান্য দিলেও এখনই তা পুরোপুরি বরাদ্দ দিচ্ছে না ফুটবলের জন্য। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রেও বেঁধে দিয়েছেন শর্ত। ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া, আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও, ফর এক্সাম্পল পূর্বাচল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায়, তখন এটা সম্পূর্ণভাবে ফুটবলের হয়ে যাবে। এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজন পড়ে ওনারা সেখানে আয়োজন করবেন। মন্ত্রণালয় শর্ত বেঁধে দিলেও ভেন্যু সংকটের কারণে অনেকটা বাধ্য হয়েই সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম সংস্কার করাতে চায় বাফুফে। ভেন্যু দুটোকে ফিফা টায়ার 1 গ্রেডে উন্নীত করাতেই এই উদ্যোগ বলছেন বাফুফে সভাপতি। বর্তমানে প্রায়োরিটি ছিল যে স্টেডিয়ামগুলোকে তাড়াতাড়ি মেরামত করে আমরা ফিফা টিয়ার 1 পর্যন্ত নিয়ে যেতে পারি। দ্যাটস ওয়াই ওই প্রায়োরিটিতে আমরা দুটো স্টেডিয়ামের জন্য বরাদ্দ চেয়েছিলাম অতি দ্রুত। আশ্বাসের উপরে বিশ্বাস রাখি, অ্যান্ড বাস্তবায়ন অফকোর্স করতে গেলে কিছু ত্রুটি আসবে সামনে, বাট আমরা ভেরি পজিটিভ যে সকলের সুচেষ্টা থাকলে অ্যান্ড সকলকে নিয়ে দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে আমরা খালি দুটো স্টেডিয়াম শুরু করতে যাচ্ছি, বাট ভবিষ্যতে আরোগুলো স্টেডিয়াম আমরা পাবো। এদিকে পুরোপুরি বুঝে না পেলেও কক্সবাজারের টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি বরাদ্দের জটিলতা কমেছে। ফিফা আশ্বস্ত হয়েছে বাফুফের জবাবে। বাকি প্রক্রিয়া শেষ করে দ্রুতই কার্যক্রম শুরুর প্রত্যাশা তাবিথ আওয়ালের। আমরা আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের ডলারটাকে আমরা সেফগার্ড করতে পেরেছি। এখন বাকিটা আমি বিশ্বাস করি যে আগামী 1 মাসে আমরা অবশ্যই দ্রুত ফরমেট কমপ্লিট করতে পারবো আমরা। চলতি বছর বাংলাদেশের সাফ আয়োজনে আগ্রহী বাফুফে। শুধু ঢাকায় সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন বিভাগে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফুটবল ফেডারেশনের। আমাদেরও তো নিশ্চিত করতে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী সহ 25 জনের মনোনয়ন বাতিল। প্রার্থিতা ফিরে পেলেন আরও 41 জন। আনসার সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ।
নির্বাচন ঘিরে বাড়ছে কূটনীতিকদের দৌড়ঝাঁপ। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক। শীর্ষ দলগুলোর সঙ্গে প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। মিয়ানমারের তোতারদিয়া দখলে মরিয়া আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী। ইয়াবা পাচার ও চোরাচালান নিয়ন্ত্রণে নিতেই সংঘাত, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। কৌশলে নেওয়া হতো বিকাশ নম্বর, হ্যাক করে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। র্যাবের জালে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 3 বন্ধু, শতাধিক এনআইডি ও 50টির বেশি মোবাইল ফোন উদ্ধার। এবং ব্যাংকে বাড়ছে অলস টাকার চাপ। বিনিয়োগের জায়গা না থাকায় বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ। ব্যাংক খাতের ভবিষ্যতের জন্য শঙ্কার বলছেন বিশ্লেষকরা। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মিসবাহুল আলিফ। আলিফ, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।